আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। গেল রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনার সামনে রাত 11টার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান আসিফ নজরুল। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে খুশি আন্দোলনরত ছাত্র জনতা। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে নাজমুল হুদার রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র দেওয়া সহ 3 দফা দাবিতে রাজপথে আন্দোলন করে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল। আন্দোলন দীর্ঘায়িত হলে শনিবার রাতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। টানা 3 ঘণ্টা বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে টানা 3 দিন আন্দোলনের পর সরকারের এমন সিদ্ধান্তে খুশি আন্দোলনকারীরা। আওয়ামী লীগের এই যে পতন, আওয়ামী লীগের নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশের এক বড়ই বিজয় হলো। আমরা অনেক খুশি, আমরা অনেক সন্তুষ্ট। এবার আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে এ জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই তারা বিজয় অর্জন করেছে। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। রাজধানীর শাহবাগ যেন আন্দোলনের আতুর ঘর হয়েছে। গণজাগরণ মঞ্চ থেকেই আলোচনা আসে শাহবাগ, তারপর বারবার বিভিন্ন দাবিতে শাহবাগ হয়ে ওঠে আন্দোলন চত্বর। শাহবাগ আন্দোলনের ব্যর্থতার চেয়ে সফলতাও অনেক বেশি। সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিও ওঠে শাহবাগ থেকেই। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, বর্তমানে শাহবাগের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? এছাড়া আন্দোলনকারীরা শাহবাগকে কেন বারবার বেছে নিয়েছেন এবং এতে নতুন কোনো ইস্যু আছে কিনা জানাবেন। শাহবাগ এখনো অশান্ত। শাহবাগ আমরা দেখেছি যে এখানে ব্লক করে রাখা হয়েছে, এখানকার চারিপাশের যে রাস্তাগুলো আছে সেগুলো ব্লক করে রাখা হয়েছে এবং এখানে এখনো একটি মঞ্চ তৈরি করে দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চ তৈরি করে এখানে দাবি আদায়ের জন্য আহত যারা রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে তারা এবং কিছু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন। তারা বলছেন যে তারা 3 দফা দাবি তারা এখানে নিয়ে এসেছেন। বিশেষ করে কালকে যেটি ঘোষণা এসেছে যে সরকার যেটি ঘোষণা দিয়েছেন যে কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারা পূর্ণাঙ্গ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় নির্বাচন কমিশনের মাধ্যমে। এছাড়াও তাদের আরও কিছু দাবি আছে, আমরা সরাসরি তাদের কাছ থেকে শুনবো। আপনারা কি দাবিতে আসলে এখানে দাঁড়িয়েছেন? আমাদের এখনকার দাবি হচ্ছে আমাদের আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে আপনার নিষিদ্ধ করতে হবে। তাদের শুধু কার্যক্রম না, আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। শুধু আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে চাই না, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিছুদিন পরে আবার এটা তাদের কার্যক্রম পুনর্বহাল হবে। তো এটা আসলে একটা গণহত্যাকারী দল কখনো আবার সে রিসাইকেল হয়ে আমাদের মাঝে ফিরুক, সে রিফাবলিশ হোক, এটা আমরা কোনোটাই চাই না। তাকে আমরা আজীবনের জন্য নিষিদ্ধ চাই। এটা ছিল আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র। আমাদের জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের জুলাই যোদ্ধাদের যে সুরক্ষা সেটা নিশ্চিত করতে হবে। সেই সুরক্ষাটা নিশ্চিত না করলে আমরা জুলাই যোদ্ধারা আসলে এই আন্দোলন থেকে কোনোভাবেই উঠবো না বা আমরা ঘরে ফিরবো না। কারণ আমাদের ইতিমধ্যে আমরা
অনেকে পঙ্গুত্ব বরণ করেছি, ঠিক আছে, অনেকে আমাদের বিভিন্ন মারাত্মক আহত হয়েছে। আসলে আমাদের তো একটা সান্ত্বনামূলক কোনো প্রাইজ দিলে হবে না, আমাদের একটা আজীবনের একটা নিরাপত্তা দিতে হবে। সেই নিরাপত্তাটা আমরা স্থায়িত্বর কারণে যাতে আমরা আজীবন এটা ভোগ করতে পারি, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই সনদ দিবে, আমাদের জুলাই ঘোষণাপত্র দিবে, যার মাধ্যমে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা পরিষদ থেকে ঘোষণা না আসবে যে আমাদের এই দাবিগুলো তারা বলেছে তো যে 1 মাসের মধ্যে ঘোষণাপত্র। না, এখানে একটা বিষয় আছে যে তারা কিন্তু তৃতীয় দাবিটা কি? হ্যাঁ, আমাদের ইতিপূর্বে কিন্তু আমাদের তারা মার্চ মাসে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা 30 কর্মদিবসের মধ্যে আমাদের সেটা দিবে। এখন মার্চ থেকে। ধন্যবাদ আপনাকে। ফারিয়া, শুনছিলেন যে তাদের যে দাবিগুলো, এবং এর পাশাপাশি আরও একটি দাবি তাদের রয়েছে যে তারা আসলে সুচিকিৎসা চান এবং তারা আজীবনের জন্য একটি ব্যবস্থা চান যাতে করে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তারা নিশ্চিতভাবে জীবনযাপন করতে পারেন। তো আপাতত এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। এলজিডি ড্রাইভার থেকে কোটিপতি রুহুল আমিন সর্দার রাজধানীর মোহাম্মদপুরে গড়ে তুলেছেন রিয়েল এস্টেটের সাম্রাজ্য। এলাকার একতা ও চন্দ্রিমা হাউজিংয়ে রয়েছে তার প্রায় 10টি ফ্ল্যাট। বিশেষজ্ঞদের মতে ড্রাইভার রুহুলকে নিয়ে বিভাগীয় তদন্তে বেরিয়ে আসবে আসল রাঘব বোয়ালদের তথ্য। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। রুহুল আমিন সর্দার, বাড়ি শরীয়তপুর। 1996 সালে চুক্তিভিত্তিক চাকরি নেন এলজিইডিতে। এরপর আর পিছে ফিরতে হয়নি তাকে। মোহাম্মদপুরের একতা হাউজিংয়ে একের পর এক গড়ে তুলেছেন রিয়েল এস্টেটের সাম্রাজ্য। একটা ড্রাইভার রুহুল আমিন নাম, শরীয়তপুর বাড়ি। ওর কি অবস্থা, সচিবালয় ডিউটি করতো, পরে বারটার দিছে না কি করছে। একজন ড্রাইভার কিভাবে বনে গেলেন কোটিপতি, তার অনুসন্ধানে নামে আরটিভি। সরজমিনে মোহাম্মদপুরের একতা হাউজিং এ গিয়ে দেখা যায় 4, 5, 7 ও 8 নম্বর রোডে রয়েছে তার জমি এবং প্রায় 8টি ফ্ল্যাট। একসঙ্গে চলছে তার 4টি বিল্ডিং এর কাজ। আর চন্দ্রিমা হাউজিং এ রয়েছে তার আরো 2টি ফ্ল্যাট। প্রজেক্টটা কার? রুহুল আমিন সাহেব। জি। কতটুকু জায়গা? 7.5 কাঠা আছে। রুহুল আমিন ভাইয়ের কয়টা? আছে মনে হয় যে 3টা 4টা প্রজেক্ট আছে। তাহলে এই যে 4.5 কাঠা কত বিক্রি হলো? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা। এর মালিক কি ওই 4জন যে নাম দেখলাম? না মালিক না, মালিক আগে বেশি, এবার শেয়ার বেশি করে সবই হবে। এলডিবি তে চাকরি করতে হবে। হ্যাঁ, এলডিবি কেন কয়টা আছে আনুমানিক? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। রুহুল আমিন ভাইয়ের এখানে কয়টা শেয়ার? একটা। কয়তলা থাকেন? 3 তলায়। তবে কিভাবে এত টাকা পেলেন এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। 10টি ফ্ল্যাটের কথা স্বীকার না করলেও 5টি ফ্ল্যাটের মালিক তিনি, এমনটাই জানান রুহুল। আমি আমাদের এই বাংলাদেশের অনেক বড় বড় লোকদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ। এটা নাম না বলি, এখন আমার 3টা আমার নামে আছে, 8টা ছিল, একটা বেশি বিক্রি হতেছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, সঠিকভাবে তদন্ত হলে বের হবে রুহুল আমিনের টাকার উৎস। সেই সঙ্গে বেরিয়ে আসবে পেছনে থাকা আসল রাঘব বোয়ালদের কথা। তদন্ত যদি রোবাস্ট হয়, পর্যাপ্ত হয়, এবং এর পেছনের শক্তি যারা তাকে সুযোগ করে দিয়েছেন, যারা এর সাথে অংশীদারিত্ব করেছেন, যারা তাকে সুরক্ষা দিয়েছেন এতদিন পর্যন্ত, শুধুমাত্র ফ্রন্টলাইনে যিনি তাকে তো অবশ্যই বিচার আওতায় আনতে হবে, কিন্তু তার বিচার আওতায় দিকে যারা পেছনের শক্তি, মূল যে এটার অনুঘটকের ভূমিকা পালন করেন সবসময়, যারা এবং চালিকা শক্তি পালন করেন, তাদেরকেই কিন্তু জবাবদিহিতা সমান অধিকতর গুরুত্বপূর্ণ। দ্রুত তদন্ত শেষে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনলেই কমবে এমন দুর্নীতির প্রবণতা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দীপ্ত চন্দ্র পাল, আরটিভি, ঢাকা। চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপদাহ। টানা 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এই জেলায়। গতকালও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। সকাল থেকেই প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। তীব্র গরমে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। স্থানীয় আবহাওয়া অফিসের কর্মকর্তা রকিবুল হাসান জানান, আগামী কয়েকদিন এমন অবস্থা বিরাজ করতে পারে, তাপমাত্রা আরও বাড়তে পারে, তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির,
তাপপ্রবাহে জনজীবনে কি প্রভাব দেখছেন, এছাড়া খেটে খাওয়া মানুষ কিভাবে দিন পার করছে জানতে চাবো আপনার কাছে। পারিয়ার সংবাদে আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু গত কয়েকদিন থেকে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর আগে কিন্তু মৃদু থেকে মাঝারি তাপদাহ বিরাজমান ছিল চুয়াডাঙ্গায়, কিন্তু তাই সেটি রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। এর প্রভাব কিন্তু জনজীবনে পড়তে শুরু করেছে। বিশেষ করে যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু কাজে গিয়েও কাজ করতে পারছেন না। কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। বিশেষ করে এই মৌসুমটা ধানের ঘরে তোলার মৌসুম, এই ধান কিন্তু এই গরমে তারা কাটতে পারছেন না বলে জানিয়েছেন। কারণ এই তীব্র গরমে মাঠে কিন্তু একেবারেই দাঁড়াতে পারছেন না বলে শ্রমিকরা জানিয়েছেন। একটু স্বস্তির আশায় কিন্তু গাছের ছায়ার নিচে তারা বসে থাকছেন, সেখানেও কিন্তু স্বস্তি মিলছে না ভ্যাপসা গরমে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে। গত টানা 3 দিন কিন্তু চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা 36%। এই তীব্র গরমের কারণে কিন্তু রাস্তাঘাট একেবারেই ফাঁকা হয়ে পড়েছে। বিশেষ করে যেগুলো কোলাহলপূর্ণ জায়গা, জনবহুল স্থান, সেগুলো কিন্তু খুব প্রয়োজন ছাড়া মানুষের চলাচল একদম সীমিত হয়ে পড়েছে। এছাড়া আমরা দেখেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু গরমজনিত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এক্ষেত্রে কিন্তু শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। তাদের ক্ষেত্রে চিকিৎসকরা বারবার তাগাদা দিচ্ছেন, একটু বাড়তি সতর্কতার জন্য বারবার তাগাদা দিচ্ছেন। তো এই ছিল ফারিয়া চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। মা ছোট্ট একটি শব্দ, কিন্তু এর বিশালতা অসীম। সব স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সন্তানের ভালো মন্দের প্রশ্নে আপোষহীন সে তো আর কেউ নয়, গর্ভধারিণী মা, যার থাকে না কোনো অবসর, কোনো ক্লান্তি। এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যাতে মায়ের ভালোবাসা মাপা যায়। মায়ের চোখে তাকালেই সেই সুখানুভূতি মেলে। মা দিবসে মমতাময়ী মায়েদের কথা জানাচ্ছেন সাদিয়া কানিজ, ছবি তুলেছেন ফজলুর রহমান ও নাজমুল হাসান সাইমন। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর্শ সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এভাবেই তার কবিতায় মায়ের মমতার বহিঃপ্রকাশ করেছেন। গর্ভে ধারণ থেকে শুরু করে আমৃত্যু সন্তানকে বটবৃক্ষের মতন ছায়া দেন কেবল মা। ছোট্ট বীজ থেকে সন্তান ধীরে ধীরে বৃক্ষে পরিণত হয় মায়ের স্নেহ যত্নে। শিশু অরোরার শৈশবও গড়ে উঠছে উদ্যোক্তা এই মায়ের যত্নে, যিনি সফলতার পাশাপাশি সন্তানকে আগলে রাখেন পরম মমতায়। হাজারো ব্যস্ততার মধ্যেও 2 সন্তানকে ঘিরেই তার পুরো জগৎ। বাহিরের কাজ, বাসার কাজ, সব কাজ করার পরেও দেখা যায় যে বাচ্চাদের মুখের দিকে তাকালে একটা শান্তি অনুভব হয়। আর বাচ্চাদের জন্য দেখা যায় কি যে কোনো কিছু করতে আসলে ক্লান্তি লাগে না। মায়ের কাজটা কিন্তু 24 ঘন্টার। মায়ের কাজের মধ্যে কিন্তু কোনো কর্মবিরতি নেই। মায়ের হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসার উত্তরাধিকারী বোধহয় কেবলই সন্তান। চেষ্টা করি মানে ওদের যেন কোনো কষ্ট না হয়। একটু অসুস্থ হলেও মনে হয় যে আমি ঠিকমতো করতে পারছি না, নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। বিয়ের মাত্র 2 বছরের মাথায় স্বামীর অকাল মৃত্যুর পর 8 মাসের সন্তান শঙ্খনীলকে নিয়ে জীবন সংগ্রাম শুরু হয় এই মায়ের। বলছি সাংবাদিক লাবণ্য লিপির কথা। সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে যিনি একাই মা বাবা দুজনের ভূমিকায় রেখেছেন সন্তানের জীবনে। একা মা, এই সিদ্ধান্তটা আমি আসলে নিজেই নিয়েছি যে আমি একাই আমার ছেলেকে বড় করব। ওকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আসলে আমি আমার জীবন সংগ্রামই বলবো, আমি সংগ্রামটা শুরু করেছি। যে কোনো একা মায়ের মতোই আমার সংগ্রামটা অনেক বেশি কঠিন ছিল। ঘরে বাইরে সমানতালে কাজ করেও যেন তাকে ক্লান্তি স্পর্শ করতে পারে না। দিন শেষে সন্তানের মুখ দেখলেই গুণী এই মায়ের সব অবসাদ ঘুচে যায়। 8 মাসের শিশুটা যখন অসুস্থ হয়েছে, সারা রাত আমি পাশে একা বসে থেকেছি। এই যুদ্ধটা তো আসলে বলে বোঝানো যাবে না। একজন মা জানে যে ওই মুহূর্তে তার কেমন লেগেছে।
একটা চ্যালেঞ্জিং পেশায় কাজ করি, সেই হিসেবে আমার কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে কোনো রকমের ছাড় দেওয়া কিংবা হেলায় ফেলায় করার কোনো সুযোগ নেই। ছেলের অসুস্থতায়, ছেলের সাফল্যে, ছেলের সব কিছুতে আসলে আমাকে একা দায়িত্ব নিতে হয়েছে। তাকে মানুষ করার পিছনে আমার মায়ের ভূমিকা একদম অনেক বেশি। জীবনযুদ্ধের অকুতভয় সৈনিকের নামই যে মা, তা হয়তো বলবার অপেক্ষা রাখে না। ধরনীর সব মায়েরা ভালো থাকুক, আনন্দে বাঁচুক। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। বেশি সময় স্থায়ী হলো না যুদ্ধবিরতি চুক্তির উল্লাস। যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘন্টা যেতে না যেতেই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ আনল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এর জবাবে পাকিস্তান বলছে যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ তারা এবং তা লঙ্ঘনের জন্য ভারতই দায়ী। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গেল কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তেজনা দেখা দেয়। আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে ভারত। শনিবার গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ফের গোলাগুলি করেছে পাকিস্তান, যা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তানের উপর দায় চাপান বিক্রম মিশ্রি। আমরা পাকিস্তানকে এই লঙ্ঘনের ঘটনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়ার এবং দায়িত্বের সঙ্গে মোকাবেলার আহ্বান জানাচ্ছি। সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হয়নি। নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বিবৃতি দেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। টানা 19 দিনের সংঘাতময় পরিস্থিতির পর দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ, বাংলাদেশ, কাতার, তুরস্ক এবং যুক্তরাজ্য সহ বিশ্বের 30টিরও বেশি দেশ। যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানি চুক্তি সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে তার সমাধান সহজে হবে না। ইমতিয়াজ আহমেদ, RTV। ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয় শহরের সড়ক দখলের প্রতিযোগিতা। অস্থায়ী দোকানপাট নির্মাণ, অটোরিকশার আধিক্য, যত্রতত্র যানবাহন দাঁড়িয়ে থাকা সহ নানা কারণে যানজটের নগরে পরিণত হয়েছে বগুড়া শহর। এছাড়াও শহরের বুক চিরে দিনে 16 বার করছে ট্রেন যাতায়াত। ফলে বাড়ি থেকে বের হয়ে শহরে প্রবেশ করতে হয়, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বগুড়াবাসীকে। শাহাদাত জামানের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। প্রাচীন পুন্ড্র নগরীতে সময় মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো অনেকটাই বিলাসিতার নামান্তর। বলছি জেলা শহর বগুড়ার কথা। পৌরসভার তথ্য অনুযায়ী 40,000-এরও বেশি বিভিন্ন ব্যাটারি চালিত অটোরিকশা প্রতিদিন চলাচল করে বগুড়া শহরে। সমাগম হয় লাখো মানুষের। বিপুল সংখ্যক অটোরিকশার জন্য নেই কোনো নির্দিষ্ট অটো স্ট্যান্ড। শহরে বিভিন্ন বাজারের প্রবেশপথে দাঁড়িয়ে থাকে শত শত অটোরিকশা। মূল শহরের ব্যস্ততম 2 এলাকায় স্থাপন করা হয়েছে CNG স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড। নেই কোনো বিকল্প সড়ক, ফ্লাইওভার কিংবা ফুটওভার ব্রিজ। দিন রাত 24 ঘন্টা মিলে 16 বার ট্রেন হাজার করে। পরিমাণ ঘনবসতি, সে পরিমাণ রাস্তা আসলে ওইভাবে প্রশস্ত হয় নাই। সরকারি জায়গা তথা রাস্তা দখল করে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠছে, যার কারণে সাধারণ মানুষ এবং যানবাহনের যাতায়াতের সমস্যা হচ্ছে। ম্যাক্সিমাম আধা ঘন্টা 20 মিনিট করে আমাদেরকে সময় লস হয়। সেক্ষেত্রে বগুড়াবাসীর আমরা সবার সরকারের উদ্দেশ্যে বলছি, আমাদের যেন একটা ওভারব্রিজ দেয়। জেলার বিভিন্ন শহরের প্রধান সড়ক দখল করে নির্মাণ করা হয়েছে স্থায়ী দোকান। সন্ধ্যার পর শহরের ব্যস্ততম এলাকা এবং প্রধান সড়কগুলো দখল করে গড়ে ওঠে বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ দোকানপাট, যেখানে গভীর রাত পর্যন্ত জমজমাটভাবে চলে বিভিন্ন ধরনের ব্যবসা। এছাড়া শহরের বুক চিরে রেল লাইন হওয়ায় এর উপর দিয়ে ট্রেন যাতায়াত করে 16 বার। এ কারণে স্বাভাবিকভাবেই মানুষকে যানজটের কবলে পড়তে হচ্ছে 16 বার। ফলে শহরের যানজট
এখন নিত্যদিনের চিত্র। এদিকে যানজট নিরসনে যে কোনো সহযোগিতা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানান বগুড়া পৌরসভার এ প্রশাসক। দিনে 24 ঘন্টার মধ্যে 15 বার ট্রেন চলাচল করে, তো এটা যদি আমরা আন্ডারপাস বা ওভারপাস মানে ফ্লাইওভার করে যদি পাস করা যায় তাহলে কিন্তু আমাদের যানজটটা অনেক সময় কমে যাবে। শুধু কথা নয়, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সমস্যা সমাধানে সরকার কাজ করবে, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। লামিয়া তানজির মাহমুদ, RTV। কয়েক মাস অপরিশোধিত লবণের দরপতনের পর মৌসুমের শেষ পর্যায়ে এসে বেড়েছে দাম। 1.5 থেকে 200 টাকা বেড়ে প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে 300 টাকায়। এতে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার আশা লবণ চাষী ও ব্যবসায়ীদের। কোরবানি ঈদে লবণের দাম আরও বাড়বে প্রত্যাশা তাদের। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে জানান জেলা ভিত্তিক কর্মকর্তা। কক্সবাজার থেকে সাইফুর রহিম শাহিনের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশে সবচেয়ে বেশি লবণ উৎপাদনের জন্য বিখ্যাত কক্সবাজার। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত উৎপাদিত হয় লবণ, কিন্তু দরপতনের কারণে বেশ কিছুদিন ধরে লোকসান গুনতে হচ্ছিল লবণ চাষীদের। মৌসুমের শেষ পর্যায়ে এসে পাল্টে গেছে সে চিত্র। 1.5 থেকে 200 টাকা বেড়ে প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে 300 টাকায়। দাম বাড়ায় জেলার লবণ চাষী ও ব্যবসায়ীদের মাঝে বইছে স্বস্তি। তারা বলছেন কোরবানির ঈদকে সামনে রেখে আবারও চাঙ্গা হতে শুরু করেছে লবণের বাজার। এতে ক্ষতি পুষিয়ে লাভের আশা ব্যবসায়ীদের। হঠাৎ করে গত বছরের চাইতে এবছরের লবণের প্রাইসটা অর্ধেকের বেশি কমে গেছে, যার কারণে আমরা লবণ উৎপাদন করা স্টক করতে পারিনি, স্টক করে রাখতেও পারিনি। আমরা 1 মাস আগে লবণ বিক্রি করছি 150 টাকা মতো, এখন হচ্ছে 300 টাকা। মোটামুটি খুশি, আরো বাড়লে আরো খুশি। যদি সামনে আরেকটা যদি লবণের দাম বাড়লে 500 টাকা বা 550 টাকা 550 টাকা দূর হলে আরেকটা কি লাইতো খুশি লাইতো। সাগরের লবণাক্ত পানি রোদের প্রখর তাপে শুকিয়ে লবণ উৎপাদনে সময় লাগে 6 থেকে 8 দিন। তবে এখন তাপমাত্রা বেশি থাকায় পানি শুকিয়ে লবণ উৎপাদিত হচ্ছে 3 থেকে 4 দিনেই। চাহিদা থাকায় আসন্ন ঈদে লবণের দাম আরো বাড়ার সম্ভাবনা দেখছে কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। এখন যেহেতু চাহিদা বাড়ছে, সামনে কোরবানি আসছে, কোরবানির জন্য পশুর চামড়ার জন্য প্রায় 1 লাখ মেট্রিক টনের মতো লবণ প্রয়োজন হয় চামড়া সংরক্ষণে, যার জন্য এখন দেখা যাচ্ছে লবণ মিলাররা তারা লবণ কিনছেন মাঠ থেকে, যার জন্য এখন কিন্তু লবণের দাম দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী। চলতি অর্থবছর লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। আমদানি না করে অভ্যন্তরীণ মজুত বাড়ানোর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি লবণ চাষী ও ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।